2024-এ রানাঘাটের কামালপুর অভিযান সংঘের এই বড় দুর্গা গড়ে ওঠার যে কাহিনী মনে পড়ছে। 2025-এ এই পুজো নিয়ে টালবাহনা, সেটাও কিন্তু মনে আছে আমাদের। সময় বদলেছে, রাজনৈতিক রং পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গের। এবার 2026-এর দুর্গাপুজো একদম সামনে। এবার ভবিষ্যৎ কি কামালপুর অভিযান সংঘে? দক্ষিণ ভারতীয় মন্দির 112টি মা দুর্গার আরাধনা। বিগত সরকার এই পুজোটা করতে দেয়। 120 থেকে 150 ফুটের মধ্যে হাইট। এক একটি প্রতিমা কিন্তু এক এক রকমের বড় দুর্গা। মূল মণ্ডপে যে ঠাকুরটি থাকবে বোঝা যাবে একটা পাহাড় কেটে মন্দির, যেটা আমাদের থিমটার নাম হয়েছে গর্ভ গুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ। তো অনেকটা এরিয়া জুড়ে কতগুলি প্রতিমা এখানে পর 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 5টি লাইভ ওয়াটারফল, বিশাল বড় অসুরের বসা অবস্থায় রয়েছে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো থাকছে। নমস্কার, আমি নীল, আপনাদের সবাইকে স্বাগত জানাই রানাঘাটের কামালপুর অভিযান সংঘের পূজা মণ্ডপের যে গ্রাউন্ড, সেখানেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর নির্মীয়মান মণ্ডপ তৈরি হচ্ছে, মণ্ডপ আর কিছুদিনের মধ্যেই সেজে উঠবে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সেজে উঠতে চলেছে 2026-এ রানাঘাটে সেই বড় দুর্গা, যে বড় দুর্গা হাইলাইট হয়েছিল। এবার কি হচ্ছে সেখানে, তার আগে একটুখানি জেনে নিই রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গে আপনি কিভাবে আসবেন। আপনি যেখানেই থাকুন না কেন, প্রথমে আপনাকে চলে আসতে হবে রানাঘাট জংশন স্টেশনে। শিয়ালদা থেকে কিন্তু সরাসরি ট্রেন অ্যাভেলেবেল রয়েছে রানাঘাটের। এরপর আপনাকে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যেতে হবে। প্ল্যাটফর্ম থেকে বেরোলেই পেয়ে যাবেন অটো, যে অটোটা টোটালি কামালপুর অভিযান সংঘে চলে যাচ্ছে। এই হলো কামালপুর অভিযান সংঘ, আর তার ঠিক পাশেই মাঠে পুজোটা হয়ে থাকে। এই রাস্তা থেকে মানে মাঠের যে চিত্রটা খানিকটা ঠিক এরকমটা লাগছে। মেন যে প্যান্ডেল সেটা এটি, ঠিক আছে। তারপরেও এখানে দেখতে পাচ্ছি আরও বেশ কিছু বাঁশের স্ট্রাকচার করা হয়েছে। এপাশে ওপাশে ওই পাশে অনেকটা বাঁশের স্ট্রাকচার করা হয়েছে। এবং এই যে টোটাল এরিয়াটা, এটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, ঠিক আছে। মোটামুটি এই এতটা এরিয়া জুড়েই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তবে এখন যেমনটা লাগছে, পুজোর সময় কিন্তু একদম আরও অন্য রকমের লাগবে। তার কারণ এখান থেকে মানুষজন এন্ট্রি করবেন, এখানে থাকবে একটু বড় গেট, সেখান থেকে এন্ট্রি করে তারপর মেন যে মূল যে মণ্ডপ, এই যে মূল মণ্ডপ, সেই মূল মণ্ডপে মানুষজন প্রবেশ করবেন এবং ঠাকুর দেখবেন। এবার রানাঘাটের কামালপুর অভিযান সংঘের ভাবনা সাউথ ইন্ডিয়ান টেম্পল, অর্থাৎ দক্ষিণ ভারতীয় মন্দিরে 112টি মা দুর্গার আরাধনা, অর্থাৎ টোটাল 112টি এখানে মূর্তি থাকছে। সেসব মূর্তিগুলি এখানেই কিন্তু তৈরি হচ্ছে। মানে ভেরি ইন্টারেস্টিং। কোনো একটি মণ্ডপে বাংলার, সেটা বাংলার কোনো একটি মণ্ডপে যেখানে 112খানা মূর্তি থাকবে মায়ের, এবং 112টি মূর্তির উপাসনা করা হবে, একদম অন্য রকমের। আর এই যে এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে মানুষজন প্রবেশ করবে, এই যে সাউথ ইন্ডিয়ান টেম্পলটি আপনি দেখতে পাচ্ছেন, যেটি একটি মানে দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে পুরোপুরি গড়ে উঠবে। এটিরও কিন্তু হাইট এখন যতটুকু দেখছেন তার থেকেও অনেকটা বেশি হবে, ঠিক আছে। মোটামুটি ধরে রাখুন 120 থেকে 150 ফুটের মধ্যে হাইট থাকতে পারে। এপাশে এই যে বাঁশের স্ট্রাকচার দেখছেন, তার মধ্যেও দুর্গা ঠাকুরের যে মূর্তি, সে মূর্তি থাকছে। এবং আপনাদেরকে রাস্তা থেকে যে জায়গাটা দেখালাম, এই যে বাঁশের স্ট্রাকচারগুলি, এখানেও মা দুর্গার অবস্থান থাকছে। অর্থাৎ দুই পাশেই আপনি বিভিন্ন রূপে মা দুর্গাকে দেখতে পারবেন। একদম ভিন্ন ভিন্ন রূপে মায়ের যে মানে রূপ, সেটা আমরা দেখতে পারবো কামালপুর অভিযান সঙ্গে আসলে। আচ্ছা, শুধুমাত্র পুজো নয়, পুজোর সময়টা কিন্তু এখানে একটা বিশাল মেলার আয়োজনও থাকে। আপনি যদি মেলায় স্টল দিতে চান, তাহলে এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এই হলো সেই বড় দুর্গা, যে দুর্গা ঠাকুর মানে তৈরি হয়েছিল, এবং একটি কিন্তু এখানেই রাখা রয়েছে। এই দুর্গা ঠাকুর দেখলে পুরনো যে স্মৃতি, সেগুলো কিন্তু এখনও দগদগে হয়ে ওঠে। এবার আপনাকে বিভিন্ন রূপে যে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে সেটা একটুখানি দেখাই। মায়ের বিভিন্ন রূপ আপনারা দেখতে পাবেন এখানে আসলে। মানে একটা মণ্ডপে একসাথে এরকম 112টি মা দুর্গা আমি তো আগে কখনো দেখিনি। আপনি রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গে আসলে দেখতে পারবেন। এখানে কিন্তু মায়ের হাতে এই যে শঙ্খ, সেটা কিন্তু দেখা যাচ্ছে। শঙ্খটি কিন্তু অলরেডি তৈরি হয়ে রয়েছে। মায়ের মুখটি দেখুন, একদম টানা চোখের মা রয়েছে। এই পাশেও মায়ের আরও যে রূপ, বিভিন্ন রূপে মাকে আমি দেখতে পাচ্ছি এখানে। পিছনের অংশগুলোতে আমি যদি দেখাই আপনাদেরকে, দেখুন এই মায়ের মুখটি দেখুন, একদম মানে এইরকমভাবে মা সেজে উঠছে ধীরে ধীরে। এখন অবধি রঙের কাজটা হয়নি, আর কিছুদিনের মধ্যেই সমস্ত দুর্গা ঠাকুরের যে রং, সেটি কিন্তু শুরু হয়ে যাবে।
এখানে দেখুন মায়ের একদম ভাষা ভাষা চোখে মা রয়েছেন এই পাশটাতে। বেশ কিছু ঠাকুরের এখানে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র খড় বাঁধা হয়েছে, এখনো অবধি প্রাথমিক কাজ মানে শুরু হয়নি সেভাবে বললেই চলে। আর বেশ কিছু ঠাকুর কিন্তু অলরেডি অনেকাংশে এগিয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাই মূল মণ্ডপে যে ঠাকুরটি থাকবে, অর্থাৎ মূল আকর্ষণ। এই হলো, অবশ্যই সব ঠাকুরই মূল আকর্ষণ, এই হলো মূল মাতৃ প্রতিমা। মায়ের রূপ দেখুন, দেখে একদম পুরো আপনি যে মানে মানে ভক্তি ভরে মাকে যেন দেখতে ইচ্ছে করবে। মাকে কিন্তু এখানে মানে দাঁড় করানো অবস্থায় মা রয়েছে এবং অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর কিছুটা চেষ্টা করছি আপনাকে মাতৃ প্রতিমা। মাটি থেকে ধরতে পারেন ওই মোটামুটি 18 থেকে 20 ফুট হতে চলেছে, মানে অর্নামেন্টস নিয়ে এই মাতৃ প্রতিমা। এবং ওপরের দিকে মুকুটের অংশটাতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মাটির কাজও হয়ে আছে এই মাতৃ প্রতিমাটির, ঠিক আছে। এবং এটি যখন রং হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে টোটালটাই। এই প্রতিমাটি একদম ভিতরের অংশটাতে থাকবে, এই আর একটা পার্ট রয়েছে মণ্ডপের ওদিকে থাকবে। এবং তার আগে আমি আপনাদেরকে দেখালাম এখান থেকে যে কতগুলি প্রতিমা এখানে পর 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 সাজানো অবস্থায় রয়েছে। এই প্রতিমাগুলি কিন্তু এই যে মানে একটু একটু করে মণ্ডপ, সেখানে কিন্তু থাকবে এক একটা করে প্রতিমা। এবং সব কটি প্রতিমা মানুষজন এখান থেকে প্রবেশ করে এন্ট্রি করে দেখতে 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 মেন প্রতিমা দর্শন করে তারপর এক্সিট করবে, ঠিক আছে, মেলা এক্সিট করবে, এরকমটা টোটালটা প্ল্যানিং রয়েছে। যেহেতু এখানে বেশ কিছু প্রতিমা তৈরি হচ্ছে আর রানাঘাটের আরও একটি জায়গায় এই প্রতিমার কাজ হচ্ছে, যেহেতু এক জায়গায় অতটা জায়গা পায়নি, ঠিক আছে, এখানেই কিন্তু মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। এখানে দেখুন এই প্রতিমাটিকে দেখুন, হয়তো ছোট হতে পারে মানে হাইটে, কিন্তু কাজ দেখুন এখানে কিন্তু অসম্ভব সুন্দর কাজ এখানে তৈরি হচ্ছে। এবার আমি চলে যাব একটুখানি এপাশের দিকে, যেখানে আরও বেশ কিছু প্রতিমা তৈরি হচ্ছে। এখানে দেখুন পিছনের কাঠামো মানে এই অংশটাতে গাছের মানে অংশটা রয়েছে। এ পাশে একটু প্রতিমা আমি দেখতে পাচ্ছি যেটি কিন্তু বসা অবস্থায় রয়েছে এভাবে। তবে এই সব প্রতিমাগুলোর মধ্যে আমার কিন্তু নজর কাটছে মেন যে প্রতিমা, অর্থাৎ সব থেকে বড় যে প্রতিমাটি, যেটি মূল অংশে থাকছে। আর ওই যে আপনাদেরকে বললাম এক একটি প্রতিমা কিন্তু এক এক রকমের তৈরি হচ্ছে। এটি এক রকম যেরকম দেখতে পাচ্ছেন, এই প্রতিমাটি দেখুন এবার অন্য রকমের তৈরি হচ্ছে। মানে মানে ভিন্ন স্বাদের মা দুর্গাকে দেখতে হলে আসতে হবে কামালপুরের এই অভিযান সঙ্গে। এবার আসি মূল মণ্ডপের একদম ভিতরের অংশটাতে। ভিতরের এই পার্টেই অবস্থান করবে মাতৃ প্রতিমা এবং এখানে একটা জলের কাজ থাকবে। 5টি লাইভ ওয়াটারফলস এখানে দেখা যাবে, একদম পুরো লাইভ যে ওয়াটারফলস থেকে জল পড়ছে সেটা তো থাকবেই, সাথে সাথে লাইট অ্যান্ড সাউন্ড শো, সেই লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে পুরো এই জায়গাটাকে তৈরি করা হবে। এই পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফাইবারের ওয়ার্ক হচ্ছে। টোটাল এই জায়গাটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু দেখতে একদম অন্য রকমের লাগবে। অর্থাৎ আপনি কিন্তু এবার শুধুমাত্র 112টি দুর্গা ঠাকুর নয়, লাইট অ্যান্ড সাউন্ড শো তার মাধ্যমে টোটাল কামালপুর অভিযান সঙ্গের এই পুজোটিকে দেখতে পারবেন। এটি হলো লাস্ট ইয়ারের সেই বিশাল বড় অসুরের মাথার অংশটি, মুখমণ্ডলের অংশটি। রানাঘাট কামালপুর অভিযান সংঘের মাঠ থেকে আমি চলে আসলাম রানাঘাটের একটি স্টুডিওতে, শিল্পী তাপস পাল তার স্টুডিও। এখানে কিন্তু বেশ কিছু প্রতিমা সেগুলো কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। পরপর আমি একটুখানি দেখানোর চেষ্টা করি। এখানে যে 112টি প্রতিমা, তার মধ্যে এই প্রতিমাগুলোও থাকবে, যেগুলোর কিন্তু ফিনিশিং অসাধারণ। যেগুলো বললাম আমি যে এক এক রকমের দুর্গা ঠাকুর। এখানে দেখো 2টি সিংহ রয়েছে, মাঝখানের অংশটাতে অসুর রয়েছে। এক এক রকমের দুর্গার প্রতিমা সেগুলি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই আরেকটি প্রতিমা। তারপরে আমি যদি আর একটু সামনে যাই, একটি প্রতিমার রূপ মানে অন্য ধরনের। এপাশে যদি আমি দেখি, দেখো এখানে কিন্তু এই ঘোড়ারূপী সিংহকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এপাশেও রয়েছে বিভিন্ন মানে সাইজের অনেক রকমের হাইটের ঠাকুর এখানে কিন্তু আমরা দেখতে পারবো রানাঘাট কামালপুরের। দেখো এইখানে দেখো এই মহাদেবের জটার মতো অংশ, মায়ের একদম চুলের যে অংশটা সেটা খানিকটা এরকমভাবে তৈরি করা হয়েছে। এইরকমই মানে প্রতিমাগুলি যখন রং হবে তখন পুরো সম্পূর্ণ রূপটা যখন পাবে, দেখো মায়ের প্রতিমাটা কি সুন্দর। আর যেটা বলছিলাম যে যখন রং হবে তখন সম্পূর্ণটা রূপ পাবে, ততদিনের মধ্যে আমরা অপেক্ষা করব। টোটালটাই কিন্তু মাটির কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই 112টা প্রতিমা। আচ্ছা, সব তো দেখলেন, এবার এই মানুষটাকে চিনতে পারছেন? সুজয় দা। সে 2024 সালে যখন এই পুজোটা বন্ধ হয়ে গেল, 2025-এর টালবাহনা পুজো নিয়ে বিশাল পরিমাণে টালবাহনা হলো, এই মানুষটাই কিন্তু লড়াই করেছে, আর কেউ কিন্তু লড়াই করেনি। এবার তার মুখ থেকে খানিকটা এই পুজোর সম্পর্কে শুনে নেব। প্রথমে বলো সুজয়দা, কেমন আছো? না, এখন মোটামুটি ভালোই আছি। 2024 সাল থেকে 2026 সাল, আমরা 2024 সালে তোমাদের পুজো হাইলাইট হয়েছিল,
একটুখানি যদি সংক্ষেপে এই মানে টোটাল ইতিহাসটা বলো তোমাদের পুজো। না, ইতিহাস যদি বলা হয়, এই ঘটনা টোটালি সারা ভারতবর্ষের সমস্ত লোক জানে এবং সারা বিশ্ব পর্যন্ত গেছিল যে 2024 সালে বিশ্বের বড় দুর্গা তৈরি হওয়ার পরেও বিগত সরকার এই পুজোটা করতে দেয়নি। কোর্ট কাছারি সমস্ত কিছুই হয়েছিল, লাস্টে আমরা উইথড্র করে নিয়েছিলাম। পরের বছরও ঠিক সেম চেষ্টা করা হয়েছিল 25-এ। চেষ্টা করার পরেও প্রথমত অনেক টালবাহানা করার পরে প্রথমত 70 ফুটের একটা করতে পারবে বলার পরেও যখন আমি স্ট্রাকচারে ঠাকুর তুললাম, তারপরে তৃতীয়ার দিন, মানে তৃতীয়া বলি কেন, মোটামুটি মহালয়ের আগে ঠাকুর নামিয়ে দেওয়া হলো স্ট্রাকচার থেকে। কাহিনী মোটামুটি সবাই জানে। পুলিশ, বিগত সরকারের পুলিশ প্রশাসন যেভাবে কামালপুরকে একটা নজরে রেখে 24 সালেও একটা এখানে পুলিশ পিকেটিং করে এই পুজোকে বন্ধ করেছিল। 25 সালেও ঠিক সেম পরিস্থিতি, গণ্ডগোল অশান্তির পরে যখন পুজোটা দেখছো যে একেবারে হাত থেকে বাইরে চলে যাচ্ছে, তখন মোটামুটি একটা তৃতীয়ার থেকে এই ঠাকুর স্ট্রাকচারের সাথে লাগানোর পারমিশন পাওয়া যায়। পারমিশন বলতে ওইভাবে নয়, আমাকে লিখিত দিতে হয়েছিল, আমার নিজের দায়িত্বে এখানে পুজো করা হচ্ছে এবং তাতে যদি কোনো ইনসিডেন্ট হয় তো টোটালি পরিস্থিতিটা সম্পূর্ণ দায়বদ্ধতা আমাদের থাকতে হবে। তো সেইভাবে একটা লিখিত দিয়ে তৃতীয়ার থেকে ঠাকুর উঠানোর পারমিশন। ওঠাতে ওঠাতে যেহেতু আমার গ্রামের ছেলেমেয়েরা তখন ঠাকুর উঠাচ্ছিল, রাত ভরে ঠাকুর উঠিয়েছি, পেছনের ব্যাকগ্রাউন্ড কমপ্লিট হয়নি জানো। অষ্টমী নবমীর দিন গিয়ে মায়ের মুকুট লাগানো হয়েছে। তো এইভাবে একটা পুজোটাকে টোটালি বানচাল ছেলে খেলা যাই বলো বিগত সরকার করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুজোর এটা করার কারণটা কি, মানে কামালপুরের পুজো হাইলাইট কারণ শুনতে হলে, না না হাইলাইট নাই, এই কারণটা যদি তোমাকে শুনতে হয় তাহলে আমি একটা তোমার কাছে একটা যেটা বলবো এটা সবাই হয়তো ভাবতে পারবে না, যেটা কি না। দেখো, প্রথমত জানো যে 26-এর ভোট, 25-এ আমার পুজো নিয়ে 24-এ বন্ধ, 25-এ একটা ভয় ছিল। আমাকে বলা হয়েছিল কি, তুমি জানো এই পুজোটা আমি গ্রিনিস বুকে 2বার নাম এন্ট্রি করিয়েছিলাম, কিন্তু লাস্ট ইয়ারেও আমাকে জোর করে এই পুজোর গিনিস বুক থেকে নাম উইথড্র করানো হয়েছে। চাপি তবে বলছিল যে পারমিশনটা দেবো, কিন্তু তারপরেও আমি আমার কথা রেখে কিন্তু আমি গিনিস বুক থেকে নাম উইথড্র করেছিলাম। কিন্তু যেদিন স্ট্রাকচারে ঠাকুর উঠালাম সেই দিনই এসে আবার ঠাকুর নামিয়ে দিতে বাধ্য করলো, টেকনিক্যালি ফল্ট বলে। সেটা কি মানে এখানে কোনো রাজনৈতিক রং ছিল না সেটা? না না, এটা হচ্ছে, তুমি ওই বললাম যে এখনই আমি তোমায় কথার উত্তর দিচ্ছি। এটা ছিল যে তোমরা সবাই জানো যে আমাদের দুর্গাপুজো একটা ইউনেস্কো হয়েছে, বিগত সরকার সেটা মানুষকে অন্যভাবে নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে, কিন্তু আমরা সবাই জানি যে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন ছাড়া কখনোই ইউনেস্কো হয়নি। তো আমরা যে পরবর্তীকালে এই সমস্ত কাহিনী জেনেছি, উনি আবার এই পুজোর আগে বিগত সিএম, তো উনি একটা ইউনেস্কো করতে চেয়েছিলেন কার্নিভালটাকে। এটা সবাই জানে, কার্নিভালটা কিন্তু হয়নি। মায়ের অশেষ কৃপা, কার্নিভালটা কিন্তু ইউনেস্কো হয়নি, যেটা ওনার আশায় এখানে গিনিস বুকটা বন্ধ করা হয়েছিল। যেটা আমাকে বলা হয়েছিল যে তুমি যদি একটা কামালপুরের পুজোকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করো, তো আমাদের সিএম 500 কোটি টাকা খরচা করে যে এই পুজোটার পেছনে, যেখানে একটা যদি উনি এটাকে কার্নিভালটাকে ইউনেস্কো করতে চাইছেন, তো ওটাও একটা ওয়ার্ল্ডের হেরিটেজের ব্যাপার রয়েছে। তো তোমারটাকে মানুষ বেশি হাইলাইট নিয়ে নেবে, তখন আমাদের 26-এর ভোটে অনেক লস হবে। তো আমাকে জোরপূর্বক আচ্ছা ঠিক আছে উইথড্র করানো হয়েছিল। কোথায় কোথায় জমা দেওয়া হয়নি, থানাতে, ডিএসপি অফিসে, কালীঘাটের অফিসে, আইপ্যাককে, সবাইকে এই সমস্ত কাহিনী জমা দিয়ে আমাকে 70 ফুটের প্রথম ছাড়পত্র দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেটাও দেয়নি। লাস্টে যখন ঠাকুর নামালাম তখন নেতারা বলছে যে নবান্ন থেকে কারো এই যাচ্ছে ও যাচ্ছে, এগুলো বলছিল। তো র্যান্ডাম আমার পুলিশ এসে কিন্তু রাত্রেবেলায় ঠাকুর নামিয়ে দিয়ে যায় সকালবেলায়। তখন আমাকে বলা হলো যে তুমি বলো ওটাকে, যেটা হয় কি আর কি, পুলিশকে একেবারে সামনে রেখে যেভাবে, যে তুমি ওটা টেকনিক্যালি ফল্ট আছে, নামিয়ে দাও ঠাকুরটাকে। তো ওরাই নিয়ে এসছে, ওরাই হায়ার করে নিয়ে এসছে, ঠাকুরটাকে নামিয়ে দেওয়া হলো। পরে বললো যে তৃতীয়ার থেকে তুমি ঠাকুর উঠাতে পারবে। তৃতীয়ার থেকে সেই ঠাকুর সম্ভব বলো? বিশ্বের বড় দুর্গা যেখানে 1.5 বছর ধরে তৈরি হয়েছে, সেখানে
তৃতীয়ার থেকে উঠানোর পারমিশন পাওয়া গেছে। কিন্তু আমাদের একটা ছিল কি, মানুষকে বারবার বলে যাচ্ছি পুজো করছি, কিন্তু পুজোটা 24 সালে করতে পারিনি, আবার যদি 25-এও না করতে পারি, তো সেইভাবে পুজোটার একটা দরকার ছিল বলে আমরা মোটামুটি যেভাবে হোক ঠাকুরটাকে দাঁড় করিয়েছি। পেছনের ব্যাকগ্রাউন্ড করা যায়নি। এবার তোমায় বলি, মিন্টুদার সাথে এর মাঝখানে আমার দেখা হয়েছিল। মিন্টুদার কাছে গেছিলাম, হ্যাঁ। তো মিন্টুদার কাছে যেহেতু এবছর বড় দুর্গারও একটা প্ল্যান ছিল, মিন্টুদার সাথে তখন আমাদের এর মাঝখানে বলি, এবছর পুজোর সাথে রয়েছে আমাদের উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস, তার নেতৃত্বেই এখানে পুজো হচ্ছে। তো যার কারণে আমাদের প্রথম ছিলই যে বড় দুর্গা আবার এখানে ভালো করে তৈরি হোক। মিন্টুদার সাথে দেখাও করি, মিন্টুদার সাথে কথা হয়। মিন্টুদা আমাকে আমাদের ঠাকুর দেখে বলে যে ব্যাকগ্রাউন্ডের একটা কমি ছিল, সেটা আমরা নিজেরাও জানি যে ব্যাকগ্রাউন্ডের একটা কমি আছে। তাছাড়া ঠাকুরের প্রতিমার যে ফিগার অনুযায়ী যেভাবেই হোক, আমার মনে হয় না কেউ কোনো খারাপ কমেন্ট করেছে। কিন্তু দেখো, একটা ছোট স্ট্রাকচার একটা বড় স্ট্রাকচারের মধ্যে পার্থক্য আছে। এবারেও যদি ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে দিতে পারতাম, আমরা কাজ সম্পন্ন করতে পারতাম, অবশ্যই ঠাকুর ভালো হতো। কালারের একটা ব্যাপার ছিল, যেখানে কালার করেছি রাত্রেবেলায় তুলেছি, বৃষ্টি হয়েছে, এটা তো কাউকে বলার নয়, ঠিক আছে। হাতে অস্ত্র দিতে পারিনি, ঠিক আছে, কারণ ওই সময়ের মধ্যে সম্ভব হয়, মাটিতে অস্ত্র এঁকে দিয়েছি। তো এগুলো মানুষ যদি জানে পুরোটাই জানতে পারবে। কিন্তু সেই অবস্থায় পুজোটার দরকার ছিল, করা হয়েছে। তো তারপরে এখন মোটামুটি মিন্টুদাও সাথে ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এত শর্ট টাইমে বড় মূর্তি করা যায় না, মানে এই বছরটায়। তো আমরা আবেদন রেখেছি বিধায়ক কাকার মারফতে, অসীম বিশ্বাসের নেতৃত্বে যেহেতু পুজো হচ্ছে, তো বিধায়ক কাকার কাছে আবেদন রেখেছি যে সরকারের মারফতে আমাদের আগামী বছর যাতে আমরা বড় দুর্গা করতে পারি, এবং আমার শিল্পীদের সাথে মিন্টুদাকেও যাতে এখানে রাখা যায়, সেই ব্যবস্থা যাতে আমরা করতে পারি। সেই কারণেই মিন্টুদার সাথে এই বছর আর পরে আমার যোগাযোগটা হয়নি, কারণ বড় দুর্গা যেহেতু হয়নি। তবে এবছর থিম সবাইকে আর একটু চমকে দেওয়ার মতো। এবার এবছরের থিমের ব্যাপারে একটুখানি বলো, কি হতে চলেছে? এবার আমাদের থিমটা বলি যে, যেহেতু 112 ফুটের প্রতিমা তৈরি করার পরেও স্বীকৃতি আসেনি, অতএব এবছর সময় বদলেছে, সরকার বদলেছে, মোটামুটি আমাদের পুজো হাইটে বড় হয়নি, কিন্তু বিস্তৃতি অনেক বড় হয়েছে। 112খানা মূর্তি পুজো করে এখানে উৎসব পালন করছে এবার কামালপুর। মানে 112 ফুটের মূর্তি হয়নি, অতএব সেই 112 ফুটের জন্যেই আমরা, যেহেতু এবছর আমাদের সময় বদলেছে, সরকার বদলেছে, 112খানা মূর্তি পুজো করে কামালপুর পুজোর থেকে উৎসব পালন করছে বেশি। বেশ, এটা তো গেল দুর্গা ঠাকুরের কথা। এবার এই যে মণ্ডপ দেখতে পাচ্ছি, এটা কি হতে চলেছে? মানে এটা দেখো, আমাদের যেটা আছে, মণ্ডপের হাইট 120 ফুট হচ্ছে, মণ্ডপের বিস্তৃতি সব মিলিয়ে টোটাল 50,000 স্কোয়ার ফিট। তো সব থেকে বড় যদি বলো পুজো, এই মুহূর্তে আমি বললাম বড় পুজো হতে চলেছে। মণ্ডপটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে একটা পুরনো মন্দির তৈরি হচ্ছে, যেটা কিনা বোঝা যাবে একটা পাহাড় কেটে মন্দির, যেটা আমাদের থিমটার নাম হয়েছে গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ, যার মধ্যে 112টা রূপের প্রকাশ আমরা করছি। কোথায় কোথায় থাকবে সেগুলো? এটা যদি তুমি আমার সাথে আস্তে আস্তে করে ঘোরো, এইটা দেখতে পাচ্ছ, টোটাল এই এরিয়াটা সব মিলিয়ে, এদিকে আর একটু দেখিয়ে দিতে পারো, সব মিলিয়ে প্রায় 50,000 স্কোয়ার ফিট জুড়ে শুধু প্যান্ডেলটা হচ্ছে। প্যান্ডেল যেহেতু আমাদের এখানে জানো যে প্রচুর জায়গা, আমরা বরাবরই বলে আসছি 24 সাল থেকে যে আমাদের এখানে প্রচুর জায়গা, প্রচুর করা যাচ্ছে। তো এখানে একটা ওই মন্দিরে ঢোকার একটা বড় গেট তৈরি হবে, এক কেল্লার মতো। তো এখান দিয়ে মানুষ ঢুকবে, ঢুকেই দেখো 70খানা মতো ছোট ছোট মন্দির, যেটা পাহাড়ের ওয়াল কেটে যেভাবে, হ্যাঁ, এইগুলো টোটালটাই এইভাবে ইউ আকৃতির ঘুরবে। প্রায় 400 মিটার জায়গা ঘুরতে হবে তাকে এখানে ঠাকুর দেখতে আসলে। তো একসাথে দেখতে পাবে, এবং প্রতিমাগুলো দেখবে যে প্রতিটার ভিন্ন রূপ, মানে কোনো প্রতিমার সাথে কোনো প্রতিমার মিল পাবে না। তো এবং কোনো প্রতিমার সাথে প্রতিমা তৈরি হচ্ছে, আমার এখানে তৈরি হচ্ছে, কামালপুরে তৈরি হচ্ছে ধরো 30 থেকে 35টা। দেখে রানাঘাটে নতুন শিল্পী যুক্ত হয়েছে তাপস পাল, ওনার স্টুডিওতে তৈরি হচ্ছে মোটামুটি 50টা। তো এরপরেও ফাইবারের যেটা তৈরি হচ্ছে, এবছর ফাইবারের ঠাকুরও থাকছে আমাদের, ফাইবারের প্রায় 25টা, সেটা দত্তপুকুর তৈরি হচ্ছে। তো এবছর এই যে দেখালাম, এগুলো মূর্তিগুলো তো রয়েছে, এই জায়গাতে ইউ করে করে ঘুরে ঘুরে আসবে সবাই। তো এরপরে চলে আসবে আমাদের যেটা এই থিমটা যেটা বললাম, গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ, সেইটা সেই গর্ভগুহাটা তৈরি হচ্ছে এখানে এই পেছনে। পুরো লাইভ ওয়াটার ফলস থাকছে 5খানা। দেখো সমতলে তো এখানে ওয়াটার ফলসটা মানুষের, আমাদের এদিকে অনেক দুরূহ ব্যাপার। তো আমরা সেখানে লাইট শো থাকছে, পুরো টোটাল লাইট শোটা থাকছে। তো এই জায়গাটায় মোটামুটি এই জায়গাটায় যদি বলো, এইটাই তৈরি হচ্ছে গর্ভগুহা, যেটা আমরা বলছি স্পেয়ারের মতো দেখতে হয়েছে।
ওপর থেকে আর কি মন্দিরগুলো ওটা খোলা হয়ে যাবে, মানে বাইরে দিয়েও মনে হয় ওপর থেকে দেখা যাচ্ছে। এই পেছনটা দিয়েও মন্দির থাকবে, মায়া দুর্গার মন্দির থাকবে, বাইরে বেরিয়ে যাবে অনেকটা। এটা একটা দুটো করে করে প্রতিমা বসবে সব। এটা টোটালটাই একটা জলের খেলা থাকবে এখানে, টোটাল ওয়াটার ফলস জল দিয়ে লাইট একটা এন্ড সাউন্ড শো। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো থাকছে 2-3 মিনিটের, মানে মানুষ এতটা ঘুরে এসে এখানে 2 মিনিট 3 মিনিট স্টে করে এটার থেকে বাইরে যাবে, বাইরে গিয়েও আবার লাইট সাউন্ড শো পাবে। একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে মানে সাবেকি রূপে জোর দিতে, সেক্ষেত্রে তোমরা এই ব্যাপারে দেখো, আমাদের থিমের ঠাকুর হচ্ছে এখানে, মানে প্রতিটাই থিমের বিভিন্ন রূপের হচ্ছে, হ্যাঁ মানে সাবেকি সহ সমস্ত রূপে। তুমি আমাদের মায়ের মা দুর্গার মুখগুলো এদিকে এসে দেখবে, কারোর সাথে কারো মিল পাবে না, ঠিক আছে? সাবেকির সাথে সমস্ত কিছুই থাকছে। এটা ছৌ নাচের স্টাইলে আছে, এটা অনেকটা জগন্নাথ দেবের স্টাইলে আছে, ওটা একটা টেরাকোটা টাইপের আছে ওদিকে। সমস্তটা টোটালটাই আমাদের যেটাই পাবে একটা অন্য রূপে পাবে। এটা একটা পুরনো মন্দিরের রূপটা দেওয়া আছে। হ্যাঁ, এখানেও পাবে যে অনেকটা মায়ের মুখ, এটাকেও অন্যরকম একটা মুখ পাবে। সবগুলো তোমাকে মুখমণ্ডলগুলো কিছু দেখাই, এদিকে আসো। এটা মায়ের মুখ অনেকটা সবই সাবেকির মধ্যেই থাকছে, সবই বিভিন্ন রূপের। মানে সামনে মানে দেখলেই যাতে মনে হয় যে মাকে ভক্তি করে। হ্যাঁ, এক একটা প্রতিটা মায়েরই আলাদা আলাদা মুখ থাকছে, ঠিক আছে? এটাও দেখো সব কিছু আলাদা আলাদা মুখের থাকছে মা। এখানেও পাবে, এটাও সমস্ত আলাদা আলাদা পাবে। হ্যাঁ, মায়ের প্রতিটা মুখই একটা আলাদা আলাদা, সব এখানে আছে, সবই বিভিন্ন রূপের আছে মা। এটি হলো মেন দুর্গা। এইটা হচ্ছে মেন দুর্গা। এটা আমি বলবো একটু খুলে দিতে বলবে। এটা 18 ফুট, আমি খুলে দিতে বলছি। এবছর কবে নাগাদ মানুষজন আসতে পারবে, দেখতে পারবে? ইনাগুরেশন কবে? না, উদ্বোধনের ডেট অলরেডি বলছি যে এবছর পুজোর দায়িত্বে আছে আমাদের এখানকার বিধায়ক অসীম বিশ্বাস। তো উনি আগের দিন এসেছিলেন, পুরো তদারকি করছেন। এসে এখানে মোটামুটি এসে বলে গেছেন যে উদ্বোধনের ডেটটাও দিয়ে গেছেন তৃতীয়াতে। আমাদের 4 জনা মন্ত্রী থাকছেন এখানে উদ্বোধনে, 21 জনা মতো বিধায়ক থাকছেন, যেটা অসীম কাকা সম্পূর্ণরূপে অ্যারেঞ্জমেন্ট করছে। এছাড়াও আরও অন্যান্য থাকতে পারে। সিএম কি আসবে? আসার কোনো চান্স? এখনও উনি চেষ্টা করছেন, সেটা আগের দিন প্রশ্ন করেছিল। তো সিএম যদি উদ্বোধনে নাও আসতে পারে তো অন্য দিন আনার একটা ব্যাপার চলছে। এখানে উদ্বোধন মূলত অনেকটা বলে গেছে আমাদের খাদ্যমন্ত্রী হয়তো এখানে উদ্বোধন করবেন। হ্যাঁ, তো এটা সম্পূর্ণ নির্ভর করছে অসীম কাকার উপর। অসীম কাকা যেভাবে করবেন সেইভাবেই। এবার বলো যে এই 2 বছর পেরিয়ে দর্শনার্থী যারা এবছর ভালোভাবে দেখতে চলেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু। দেখো, আমি এবার তোমাকে কয়েকটা কথা বলি যে দর্শনার্থীদের যারা অনেক কথা জানে না, মানে কামালপুরের সাথে কি হয়েছে, কি ব্যাপার, আজ কিছু জানতে পারবে। অনেক কিছু জানতে পারবে। আজকে তোমার ভিডিওর মারফতে অনেকেই জানতে পারবে যে বিগত বছর কামালপুরকে নিয়ে 24 সালে বিশাল আবেগ, কিন্তু বিগত বছর কি হয়েছে, পুজোটা করার সময় বলছিলাম যে এরা করতে দিতে চাইছিল না, জোর করেই আমরা পুজোটা করেছিলাম। দর্শনার্থীর ঢল একটা ছিল মারাত্মক পরিমাণে, সবাই জানে। কিন্তু দর্শনার্থীদের যেভাবে হ্যারাসমেন্ট করেছে বিগত সরকার, কারণ প্রশাসন তো তখন কামালপুরে ছিল না, প্রশাসন ছিল বিগত সরকারের ছিল। 1.5 কিলোমিটার দূরে নো এন্ট্রি করেছে প্রতিটা জায়গায়। 1.5 থেকে 2 কিলোমিটার দূরে নো এন্ট্রি করে মানুষকে হ্যারাস করেছে, হাঁটিয়েছে। বিগত সরকারের প্রশাসনই করেছে যাতে এখানে লোক না আসতে পারে। মানুষের কাছে কামালপুরকে একটা অন্যরকম ন্যারেটিভ তৈরি করে দিয়েছিল। তো এটা তৈরি করেছিল এই কারণে যাতে কামালপুর পরবর্তীকালে এরকম বড় পুজো না করতে পারে। তো ওই যে বলে রাখে হরি মারেখে। তো অবশ্যই কামালপুরের জন্য সুদিন এসছে, উত্তরপুরের বিধায়ক সামনে এসছে। তো অবশ্যই পুজো এবছর সুন্দরভাবে হবে। এবছর আমি বলে দিই তোমার ভিডিওতে আবার যে অন্তত কেউ দূর থেকে নয়, সবাই আমরা পার্কিংটা সব কাছে নিয়ে আসবো। অন্তত 50 থেকে 100 মিটারের মধ্যে যাতে পার্কিং লট তৈরি হয়। কারণ মানুষকে গত বছর হ্যারাস করা হয়েছে পুরোপুরি সম্পূর্ণরূপে। তুমি বিশ্বাস করবে না, এই মানে আমাদের সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার যারা ছিল তাদের সাথেও দুর্ব্যবহার হয়েছে। তো যার কারণে বিগত সরকারের প্রশাসন যা যা করার মোটামুটি ইভেন হ্যারাস করেছে মানুষকে, কন্টেন্ট ক্রিয়েটারদের ধরে পুলিশ ডেকেছে, উল্টোপাল্টা বলেছে, ভিডিও ডিলিট করিয়েছে, বিভিন্ন রকম, মানে একেবারে যাচ্ছে না তাই করেছে শুধুমাত্র এই একটা পুজোকে নিয়ে। তো ওই বললাম, সময় বদলেছে, সরকার বদলেছে। এবছর সম্পূর্ণরূপে হিন্দুত্বের সরকার, পুজো হবে, উৎসবের সাথে হবে। উত্তরপুরের বিধায়ক এবং আমাদের
হিন্দু সংগঠনের যত আছে সবাই থাকবে, মানুষের এই বছর কোনো অসুবিধা হবে না। যে অসুবিধাগুলো আছে আমরা দেখতে পেয়েছি গত বছর, কারণ সেটা ক্রিয়েট করা ছিল, বিগত সরকারের এটা তৈরি করা ছিল। হয়তো এবছর আগের সরকার আসলে আমরা পুজো এবছর করতে পারতাম না, এটাও বাস্তব। ইভেন হয়তো জেলেও থাকতে হতে পারতো। একটা পুজো করতে গিয়ে গত 2 বছর ধরে যেভাবে পুলিশের নজরে থাকতে হয়েছে, তো এটা একটা পুজো করার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে সেটা মনে হতো যে একটা অন্য জগতের সরকার চলছে। হ্যাঁ, তোমাকে আর একটা জিনিস বলি যে বিগত যে 24 সালের যে পুজো বন্ধ থেকে শুরু করে 25 সালেও পুজো বন্ধ, এর মূল কাহিনী আর একটাও ছিল। যে জিনিসটা হচ্ছে দেখেছো যে এর আগে মাসার্ড বলে একটা সংস্থা যারা করেছিল, যেটা বাংলার পুজোটাকে রসাতলের দিক দিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান যা করে, বিদেশিদের কাছে যেভাবে খারাপ তৈরি করা, বাংলার মুখকে কীভাবে মানে ডোবানো যায়, সেই কাজটাই তারা করেছে। কারণ কি হচ্ছে দেখো, মাসাটের তো কর্ণধার শুভ, যেটা ধ্রুবজ্যোতি বোস। হ্যাঁ ধ্রুবজ্যোতি বোস, হরপে শুভ, ঠিক আছে। তো এরা কি করেছিল, এরা পুজোটাকে একটা বিজনেস প্ল্যান করে ফেলেছিল। মাত্র 22টা পুজোকে তারা একটা সংস্থা করে বিদেশ থেকে যারা আসতো তাদের কাছ থেকে 4,000-5,000 টাকা নিয়ে বাস ভরে ভরে ঘোরাতো। পুজোটা বন্ধের মূল কারণ জানো তো, এটা বিশ্বের বড় দুর্গা হচ্ছিল, সেটা সারা ওয়ার্ল্ডের লোক জানতো। অথচ এটাই ওদের হয়তো অর্থনীতির যে ভুলটা ছিল, ওরা মানে ওরা যেটাকে আর কি সব জায়গা থেকে তুলতো, তো সেই জায়গাটা থেকে এটা একটা বড় কারণ যে বিগত বছরগুলোতে কামালপুরের পুজো কেন কাটেনি। অথচ বিশ্বের বড় দুর্গা তৈরি হয়েছে, অথচ এই 22টার লিস্টেও ছিল না। আর একটা কথা আমি তোমার এই সাথে বলে যাই যে আমরা গতদিনও আমি কথা বলেছি একটা কথা, দেখো পুজো নিয়ে বিগত সরকারের আমলে প্রচুর সমস্যা হয়েছে, প্রচুর ক্লাব ভুগেছে। তো পুজো ফোরাম বলে একটা যেটা আছে, সেটা কিন্তু কলকাতা বেস, কলকাতার পুজো ফোরাম। এটা সত্যি গ্রাম বাংলার লোক হয়তো আওয়াজ তোলে না, কিন্তু পুজো ফোরামটা কলকাতার না হয়ে, কলকাতার পুজো না বানিয়ে এটা বাংলার পুজো বানানোই মনে হয় সবথেকে ভালো হয়। কারণ পশ্চিমবাংলাটা শুধু কলকাতার নয়, টোটাল বাংলা জুড়ে। এবং তাও আরও বলি, এই যে তুমি বলো যত রং কোম্পানিগুলো আছে যারা পুজো কম্পিটিশান করে, বিগত বছরে আমি অনেকবার চেষ্টা করেছিলাম ওদের ওখানে ফোন করে যে কম্পিটিশানে যাওয়া যায় নাকি, কিন্তু সবার একটাই উত্তর ছিল যে আমরা কলকাতার বাইরে পুজো করছি না এবছর। মানে প্রতি বছরই তারা একই নাটক করে যে আমরা কলকাতার বাইরে করছি না। আমি একটুখানি পুরনো প্রসঙ্গে আসি, যেটা বললে তুমি যে মাসাটের কর্ণধার ধ্রুবজ্যোতি বোস, তার বিরুদ্ধে তোমাদের না, এটা ক্ষোভটা দেখো, যেখানে কোনো কিছু ডিরেক্ট ঠিক এটা বলবো না, ঠিক আছে। দেখো মূলত কাহিনী যেটা আছে যে 24 সালে যেভাবে এই কামালপুরের একটা পুজো, যেটা পারমিশন পাচ্ছিল না, হাইকোর্ট হচ্ছিল। ইভেন আমার কাছে তখন বিদেশ থেকে প্রচুর ফোন আসতো যারা এখানে আসতে চেয়েছিল। তো ওরা কী করতে বললো না, পুজোটাকে প্রমোট করতে। দেখবা ও অনেকবার ভিডিওয়ে বলেছে যে পুজোটাকে আমরা প্রমোশন করি, আমরা অন্যরকম করি, মানে মার্কেটে তৈরি করে দিয়েছিল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে, এরা এখানে ইন্দ্রনীল সেনও, ওনার ওয়াইফও ওই মাসা আর্টের সাথে যুক্ত ছিল, সবাই জানে, এখন সব বাইরে আসছে এক এক করে করে। এরা টোটালটাই করেছিল একটা মার্কেটের প্ল্যান করেছিল। শুধু এরা নয়, বিগত সিএম বলছি, এরা তো সব সিএমের কাছের লোক ছিল। আর এরা পুজোটাকে দিয়ে, এবার সুমিত, আর একটা কথা বলি, সুমিত লাস্ট গতবার পুজোটা বন্ধ করেছিল কৃষ্ণনগরে বসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, যেটা কিনা সুমিত লাস্ট বন্ধ করেছিল কৃষ্ণনগরে বসে, যখন এরা বলে যে না, পুজোটার থেকে ওই পুজোটার পারমিশন দেওয়া যায় না, যেহেতু গিনিস বুক আছে, ওটা করলে ওরা হয়তো গ্রামের অন্যরকম ডেভেলপমেন্ট করে ফেলতে পারে, অন্যরকম ওদের হয়তো ডোনেশন ফোনেশন আসতে পারে, এই সমস্ত যাও হ্যাড্ডা ব্যাড্ডা বলে। অথচ পুজোটা করেছে গ্রামের সাধারণ মানুষ, তাদের পয়সা দিয়ে ঠাকুর, গ্রামের শিল্পীরা, তারাই করেছিল, সে শিল্পীরাও আছে। কিন্তু এই জায়গায় শুধুমাত্র একটা পলিটিক্সের কারণে এরা, তুমি এটাও শুনবে যে সুমিত টাকা নিয়ে ছাড়া পুজোর পারমিশন করেনি। এই গল্পটাও বিগত কিছুদিন আগে শোনা, যদিও আমার সামনে সরাসরি ওইভাবে, যেহেতু আমার সাথে সরাসরি হয়নি, কিন্তু আমি গেছিলাম, টোটালটাই অনেক দূর অবধি গেছিলাম, যেটা সিএমের কাছে, বিগত সিএমের কাছে যদি বলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস বলো, সব জায়গায় পুজোটার জন্য গেছে, শুধুমাত্র একটা গ্রামের পুজোকে পারমিশনের জন্য। কিন্তু পাইনি, উল্টে কি পেয়েছি, পুলিশ পিকেটিং পেয়েছি। উল্টে পুলিশের মানে কি বলবো, আমাকে কি ভাষায় গালাগালি দেওয়া হয়েছে বিগত পুলিশ, এবং তারা আটকে দেওয়ার প্ল্যানও করেছিল। তো একটা পুজো করতে গিয়ে বিগত সরকার মানুষকে যেভাবে হ্যারাস করেছে, এই মাসা আর্ট বলে বলে এক একটা জিনিস যেগুলো করে, আমি আশা করবো এবার সরকার এসছে সমস্ত গ্রাম বাংলার দিকে, সব দিকেই তাকাবে। এই যে আমি বলছি যে স্পন্সরশিপ যেটাকে বলে, দেখো গ্রাম বাংলার মানুষ
সবাই চাঁদা দিয়ে এখনও পুজো করে। শুধুমাত্র কেন কলকাতার সবাই আশা করবে যে আমাদের স্পন্সারগুলো আসুক, ঠিক আছে, তো আমরা বলবো যে এই স্পন্সারগুলো সব দিকেই যাক না, কারণ সব পুজোই বাসবে, সব পুজোই বাসবে। এবারের পুজোটা কি তাহলে শুধু সর্বসাধারণের জন্য? অবশ্যই অবশ্যই সর্বসাধারণের পুজো, কোনো একজনের পুজো না না, এখানে কোনো একজনের পুজো নয়, এটা উত্তর পূর্ব বিধানসভায় সবাই চাঁদা দিচ্ছে। যেহেতু বলছি উত্তর পূর্ব বিধানসভায় অসীম বিশ্বাস, অসীম কাকা নেতৃত্ব দিচ্ছেন এই পুজোয়, যার কারণে টোটাল পুজোটাই হচ্ছে সার্বিক পুজো। এবং অসীম কাকাও সমস্ত কমিটি করেছে, টোটালটাই উত্তর পূর্ব জুড়ে একটা বড় কমিটি হয়েছে, সেই কমিটি মারফত কামালপুরের পুজোটা হচ্ছে। এবং ওই কারণে আমি বারবার করে বলতে চাই, বিগত দিনে দেখো আমরা তো ভুগেছি না, কামালপুরের পুজোর একটা ইতিহাস আছে, যে ইতিহাসে কালো ইতিহাস বললেই চলে। এই পুজোটা আজকে এরকম থাকতো না, 2 বছর আগেই একটা বিশ্বের দরবারে নাম তুলে নিত, কিন্তু সেই জায়গায় এটা পায়নি, কারণ একটাই, বিগত সরকারের পলিটিক্স। তো তার ভোগও তারা ভুগেছে, তার ভোগান্তি সেটা পেয়েছে। এবছর অবশ্যই মা আছে, আমি বলবো না হলে গত বছরের 25 লাখ টাকা দেনা নিয়ে এবছর আবার পুজো শুরু করা যায় না। অবশ্যই গত বছরে অনেক ঝামেলা গেছে আমাদের, তো মানুষের হয়তো পুজো করেছিলাম, কিন্তু পুজো করার মানসিকতাটুকু ছিল না, পরে হয়তো করতে পারতাম না এই সরকার আসলে, বারবার করে বলছি। কারণ এই যে দেখো, যেটা বারবার করে বলছি, পুজো ফোরামটা যেটা বলছে যে কলকাতার পুজো ফোরাম, যেটা একটা দেখো ওরা মিটিংও করে আলাদা। তো আমি বলবো যারা কলকাতার পুজো ফোরামেও আছে, এদের বলবো, এবার নতুন সরকার এসছে, এনাদেরকেও বলবো যে অন্তত বাংলার পুজোর ফোরাম হোক একটা, মানে যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল পুজো ফোরাম বলে একটা হোক, কিংবা বাংলার পুজোর একটা ফোরাম হোক। শুধু কলকাতাটাকেই আমরা প্রমোট করব। এই রিসেন্ট একটা দেখো, আমি এটা বলতে চাই না, ব্র্যান্ডিংটাও চলে আসে সেই কলকাতা বেস পুজোরই, ঠিক আছে। তো আমরা বাংলায়, সারা বাংলায় তো ভালো ভালো পুজো হচ্ছে সব জায়গায়, অবশ্যই এটাকে অবশ্যই সবার নজর দিলে আমার মনে হয় একটা ভালো জায়গায় যাবে, বাংলার পুজোর উন্নতি হবে। অনেক ধন্যবাদ দাদা, আবারও আসবো। অবশ্যই সবাইকে আমন্ত্রণ তোমার ভিডিওর মারফতে, আসুন এই বছর এক জায়গায় ভিন্নরূপী মা দুর্গা দেখতে পাবে, 112টা মায়ের রূপ এক জায়গায় আসলে 112টা পুজোর মতো দেখতে পারবে, অনুভব করতে পারবে। একটু দূরে কামালপুর, কিন্তু আসলে অবশ্যই সবাই দেখতে পাবে, সুন্দরভাবে দেখতে পাবে। ধন্যবাদ। তাহলে এবারের পুজোর ডেস্টিনেশন হতে চলেছে কামালপুর অভিযান সংঘের এই পুজোটি, যেখানে আমরা এতগুলো ঠাকুর, সাথে সাথে এই মানে মানুষের আবেগ যেহেতু কামালপুর নিয়ে অনেকটাই থাকে প্রত্যেক বছরই, যেহেতু বড় দুর্গার মানুষ দেখার একটা স্বাদ ছিল, সেটা দেখতে পারেনি, এবার তারা এই 112টা ঠাকুর দেখবে। যাই হোক, একটা দারুণ একটা জিনিস সেটা হতে চলেছে, যেটা বলা যেতে পারে মানে এখান থেকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডও হতে পারে, তার কারণ এখান থেকে যেহেতু মানে অ্যাপ্লাই করা হবে, সেটার জন্য দেখা যাক সেটা পরবর্তীকালে কি হয়। কেমন লাগলো ভিডিওটা সেটা আমি আপনাদের যে মানে কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই ফিডব্যাকটা দেবেন, আপনাদের ফিডব্যাক অত্যন্ত জরুরি আমার জন্য। আর শুধুমাত্র দুর্গাপুজো নয়, এখন তো সফরও শুরু হয়ে গেছে, বিভিন্ন সফরের সাথে দূরে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং শুধুমাত্র ইউটিউব নয়, ফেসবুকেও এবং ইনস্টাগ্রামেও আমার সাথে জুড়তে পারেন আপনারা। চলুন তাহলে আজকের মতো এখানেই বিরতি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো সফরের সাথে, নতুন কোনো পুজোর সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সবাই।